মৌলানা ভাসানী জীবিত থাকা অবস্থায় তিনি যে ফারাক্কা মার্চের আয়োজন করেছিলেন তা একেবারে সেই কনসার্ট পর্যন্ত গিয়ে পৌঁছেছিল এবং তার ধারাবাহিকতায় এখন যেই আমরা মোবিলাইজেশন এফোর্ট লক্ষ্য করছি তা কিন্তু আরো নতুন নতুন মাত্রা যুক্ত করছে। ভারত বিরোধিতার বিপরীতে ভারত পছন্দ কিংবা ভারতের প্রতি সমর্থন। তিনটা বিজয় ছিল, একটা ৭১-এর বিজয়, এটা ভারত ছিনিয়ে নিছে, পাক ইন্ডিয়া যুদ্ধ বলে ছিনিয়ে নিছে মোটামুটি, এবং সেই যুদ্ধটার মধ্যে কলঙ্কিত করে ফেলছে ভারত ঢুকে। দ্বিতীয়টা হলো আপনার এরশাদ পতন, এটা ছিল রাজনৈতিক বিজয়। আর তৃতীয়টা হলো তাজা রক্তের বিজয়, একদম 24 ক্যারেট গোল্ড, কোনো ভেদাল নাই। এটা সাহস বলেন, কৃতিত্ব বলেন, গর্বের। ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ একটা ভাব হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যত সমঝোতা দেখাক ভারত, তারা যুদ্ধ না করে থামবে না। দর্শক, এমন মন্তব্য করেছেন ডক্টর কলিমুল্লাহ। পাশাপাশি ভারত যদি ঢুকে যায় রংপুরে তাহলে বের হতে পারবে না, এমন মন্তব্য করেছেন সাবেক একজন সেনা সদস্য। তো বোঝা যাচ্ছে সব কিছু মিলিয়ে তাদের বিশ্লেষণ, ভারত একটা যুদ্ধ বা একটা বড় ধরনের গণ্ডগোল না বাজিয়ে তারা থামবে না। যদিও আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের কাছে মাথা নত করে সমঝোতা করার চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে কিছু একটা করার চেষ্টা করছে। আমরা এই দুইজন আলোচকের আলোচনা শুনলে বিষয়টি আরো বুঝতে পারবো। নতুন নতুন মাত্রা যুক্ত করছে। ভারত বিরোধিতার বিপরীতে ভারত পছন্দ কিংবা ভারতের প্রতি সমর্থন প্রকাশ্যে দেওয়ার মতো কোন লোক আপনি কিন্তু বাংলাদেশে খুঁজে পাবেন না। অর্থাৎ ভারত বিরোধী শিবির যেরকম চাঙ্গা এবং দীপ্ত কণ্ঠ, দেখুন ভারত বিরোধিতার যে আবহটা সেটা কিন্তু যথেষ্ট জমে উঠেছে। বিশেষ করে ভারতীয় নাগরিকদের যে মৌলবাদী অংশ, তারা আমাদের ডেপুটি হাই কমিশনারিয়েট ইন কলকাতা এবং অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারিয়েট ইন আগরতলা যখন হামলে পড়লেন এবং তারপর আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড জাতীয় পতাকা যখন ডিস্যাক্রেট করা হলো, তখন থেকে এই পারদ সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠে গেছে। আর ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট এবং ভারত বিরোধী একটি ভোট ব্যাংক বাংলাদেশে সবসময় বিদ্যমান ছিল, এবং এটি সূত্রপাত সাধারণত যুদ্ধকালীন সময় বা তার পর। আপনার মেজর জলিলের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি, কিংবা ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী। মেজর জলিল ভারতীয় বাহিনীর মিত্র বাহিনীর লোকজন যখন ট্রাক ভরে আমাদের এখানকার সেনানিবাসগুলোর সকল রকমের আপনার লজিস্টিক্স নিজেরা সংগ্রহ করে ভারতে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল, তখন তার প্রতিবাদ করেন এবং তাকে অবরুদ্ধ করা হয়। একইভাবে এই বিষয়ের প্রতিবাদ করেছিলেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী, তৎকালীন বৃহত্তর খুলনার জেলা প্রশাসক, এবং তাকেও আপনার উইথড্র করে নিয়ে আসা হয়েছিল আপনার খুলনা থেকে। তো এই যে প্রতিবাদ, কি সিভিল বলুন কি মিলিটারি বলুন, উভয় সেক্টরে যারা সেই সময় স্বাধীনতা চেতনায় উদ্দীপ্ত ছিলেন, সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী, তাদের মাধ্যমে যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল তা কিন্তু ব্যাপকভাবে একটা ভারত বিরোধী ইলেকট্রেটের জন্ম দেয়, এবং মৌলানা ভাসানীর সেই হক কথা কিংবা আপনার গণশক্তি জাসদের সেটা লেলিয়ান শিখার মতো সর্বত্র ছড়িয়ে দেয়। এবং সেই চেতনা কোন পর্যায়ে গিয়েছিল যে 15ই আগস্টের পরে আপনার নতুনতর পরিস্থিতিতে আপনার সেই ভারত বিরোধিতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, এবং তার ধারাবাহিকতায় ক্রমে জাতীয়তাবাদী যে শক্তি তাকে কেন্দ্র করে বাংলাদেশে এই ভারত বিরোধিতার একটা পরিমণ্ডল তৈরি হয়। এবং মৌলানা ভাসানী জীবিত থাকা অবস্থায় তিনি যে ফারাক্কা মার্চের আয়োজন করেছিলেন তা একেবারে সেই কনসার্ট পর্যন্ত গিয়ে পৌঁছেছিল, এবং তার ধারাবাহিকতায় এখন যেই আমরা
মোবিলাইজেশন এফোর্ট লক্ষ্য করছি, তা কিন্তু আরো নতুন নতুন মাত্রা যুক্ত করছে ভারত বিরোধিতায়। সুতরাং আমি অবাক হচ্ছি না। আর ভারত বিরোধিতার বিপরীতে ভারত পছন্দ কিংবা ভারতের প্রতি সমর্থন প্রকাশ্যে দেওয়ার মতো কোনো লোক আপনি কিন্তু বাংলাদেশে খুঁজে পাবেন না। অর্থাৎ ভারত বিরোধী শিবির যেরকম চাঙ্গা এবং দীপ্ত কণ্ঠ, তার বিপরীতে ভারত পছন্দ আপনার কোন রকমের মমিত ভাবে ঘুরে বেড়াবে সেই স্পেস কিন্তু বাংলাদেশে নেই। কম বেশি সবাই স্বাধীনতার অকুত সৈনিক, অকুত ভয় চিত্তে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো মূল্যে রক্ষা করতে বদ্ধপরিকর, এবং সেটা রকম ফের হয়তো থাকবে। কিন্তু বাস্তবতা সেটি হচ্ছে বাংলাদেশে এখন ভারত যে অঙ্কে উঠেছে তা থেকে নিম্নগামী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিশেষ করে সম্প্রতি ভারতের যে মিডিয়াগুলো তারা যেভাবে বাংলাদেশ বিরোধী জিগির তুলেছে, তা এই প্রবণতাকে আরো উস্কে দিচ্ছে, আরো ফ্যান করছে, এবং আলটিমেটলি এটি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যুদ্ধ যুদ্ধ ভাব পর্যন্ত তৈরি হয়েছে, যেটি কোনো দেশের জন্যই মঙ্গলজনক বলে আমি মনে করি না। একদম 24 ক্যারেট গোল্ড, কোনো ভেজাল নাই। এটা সাহস বলেন, কৃতিত্ব বলেন, গর্বের, জাতির জন্য গর্বের। এটা আমাদের ধারণ করতে হবে। ভারতের এমন কোনো হিম্মত নাই। রংপুর তো ভালো, সে ঢুকতে পারলেও ফেরত যেতে পারবে না, ম্যাক্সিমাম 3 দিন। ভারতকে পাগল বললে খুব খারাপ লাগে, পাগলের সুখ মনে মনে। ভারত তার মণিপুর সেটাই সামলাতে পারতেছে না, সে পরমাণু রাষ্ট্র। কোথায় মারবে, কার গোলা কোথায় যাবে, 71 সে তাই করছে। মারার কথা, আমি আমার বন্ধুকে অনেক হাসি, মারার কথা এফইউতে মারছে আমাদের নিজেদের গাড়ি ভারত। যাই হোক, ওটা আর কি বলবো, ভারতের সেনাবাহিনী কি মাল আমি জানি ভালো করে। বন্ধুরা বই খাতা আমরা দেখছি, ভারত কিছুই করার সামর্থ্য রাখে না। ভারত আমাদের স্বাধীনতা পরের থেকেই শত্রু। ভারত পাকিস্তানকে ভাঙা ছিল তার মিশন, তা হওয়ার পর পাকিস্তান অস্ত্রগুলো আবার নিয়ে তার মন, মানে তার পেট ভরে নেয় আর কি, এত গোলাবর সব নিয়ে গেছে। তার জন্য মেজর জলিল জেল খাটলেন, চাকরিচ্যুত হলেন। আমাদের সেবাদাসী, তার আগে তার সেবাদাস বাবা তথাকথিত বঙ্গবন্ধু, একটা ভুয়া, সবকিছু তার, উনি সবকিছু করছেন। জনক, পিতা, তারপর কি বলে ওকে বঙ্গবন্ধু, আরো কিছু যা দরকার, ওনার স্ত্রী, ছেলে মেয়ে সব তারাই। ওনারা দেশের 1 নম্বর রাজাকার, 1 নম্বর রাজাকার। শেখ হাসিনাও সেই, কিছুই করেননি। ভারতের কাজ, ভারতের গভর্নর বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিলেন শেখ হাসিনা। আমার দেশে এই ভারত একটা প্রথম বাড়ি খেলো কিছুদিন আগে, সেটা হলো আফগানিস্তানে। এরপরে আরেকটা বাড়ি খেলো, এরকম বাড়ি, কোমরের বাড়ি। এই যে আমরা 3টা বিজয় ছিল, একটা 71-এর বিজয়, এটা ভারত ছিনিয়ে নিছে, পাক ইন্ডিয়া যুদ্ধ বলে ছিনিয়ে নিছে মোটামুটি, হাসিনা তাই মনে করে। এটা আমাদের যুদ্ধ, আমরাই বিজিত, আমাদেরই বিশাল বাহিনী, এবং সেই যুদ্ধটার মধ্যে কলঙ্কিত করে ফেলছে ভারত ঢুকে। দ্বিতীয়টা হলো আপনার এরশাদ পতন, এটা ছিল রাজনৈতিক বিজয়। আর তৃতীয়টা হলো তাজা রক্তের বিজয়, একদম 24 ক্যারেট গোল্ড, কোনো ভেজাল নাই। এটা সাহস বলেন, কৃতিত্ব বলেন, গর্বের, জাতির জন্য গর্বের। এটা আমাদের ধারণ করতে হবে। ভারতের এমন কোনো হিম্মত নাই। রংপুর তো ভালো, সে ঢুকতে পারলেও ফেরত যেতে পারবে না, ম্যাক্সিমাম 3 দিন। আর যে অবস্থা ভারত সৃষ্টি করছে, বা প্রাকৃতিক ভাবে 5ই আগস্ট করে বন্যা থেকে শুরু করে, আমরা কিন্তু বাঙালি জনগণ এক, ইনক্লুডিং ট্রাইবাল, চাকমা, মারমা, ধর্ম, সবাই মিলে কিন্তু আমরা এক, ঐক্যবদ্ধ জায়গায় আছি। ভারতের সেই ক্ষমতা নাই। কোথায় চিটাগাং পোর্ট নেবে, ভারতের ত্রিপুরা কখন চলে যায় সেই চিন্তা করতে বলেন। আমরা এখনো মরি নাই। ত্রিপুরা সিলেট দিকে ক্রস করলে আমরা বাগাহাটে চলে আসবো, 50 কিলোমিটার, 2 দিনে দখল করে নিব। আর ওখানে আমাদের বন্ধুরা আছে না স্বাধীনতাগামী, ভয় পাওয়ার কিচ্ছু নাই। স্বাধীন দেশ স্বাধীন থাকবে। ভারত ভাড়াবাড়ি করলে ভারতের ক্ষতি হবে। ভারতের এমন কিছু ভয় পাওয়ার, আমাদের এই বুদ্ধিজীবীরা এর মধ্যে ডুবাইছে। এই সামনে বুদ্ধিজীবী দিবস, এই বুদ্ধিজীবী কি করছে পাকিস্তানের কাছে, কে মারছে এটা নিয়ে বিতর্ক আছে। আমি মনে করি না পাকিস্তানি পরাজিত সৈন্য মারবে,
এটা আমাদের বিএলএফ ফোর্স বা যারা তথাকথিত চেতনাধারী অভিন্ন মানে অবিভক্ত ভারতে বিশ্বাসী বিএলএফ ফোর্স বেসিক্যালি, আমি বিশ্বাস করি তারা মারছে। পাকিস্তানি মারার কথা না। আলবদর জানতে আমরা পরাজিত হব, পরাজয় সূত্রে করতে পারে না। অবশ্য হাসিনা মতো লোক হলে করতে পারে, পরাজয় করার পরও আজকে এই লীগ সেই লীগ। যাই হোক, আমি যেটা বলবো, এই বুদ্ধিজীবীরা এখনো সেই আজে বাজে কথা বলে। ভারত ঢুকে যাবে, ভারত আইসা যাবে, আর ভারত আইসে কোথায় যাবে? পাগল নাকি? একটা সেনাবাহিনী 3 দিন না ঘুমালে পর পাগল হয়ে যাবে। বাঙালির কাছে বাস তো আছে, এনাফ বাস যথেষ্ট। রাত্রেবেলা বাস দিয়ে কত কার্যকরী। সেটা না হলো, কিন্তু তাহলে ভারত যেটা নিয়ে মানে ছিল যে বিডিআর হত্যার বিচারটা হচ্ছে না। অনেকেই বলছেন যে ভারতের ইন্ধন আছে, ভারতকে কোনোভাবে খেপাতে চায় না, বা আমরা এটা না এটা কথা আছে, ভারতকে খেপাতে চায় না হাসিনা। বর্তমান প্রজন্ম ভারতকে একদম ছুলে দিবে। বিডিআর মামলা আমরা করব, ইনশাল্লাহ মামলা করবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই হাসিনা সরকার এটা প্রমাণিত হবে সেইটা অতপত জড়িত। আমি আবারও বলি, বিডিআর ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর অর্থাৎ সেনাবাহিনীর অফিসাররা, এটা সরকারি। যারা মারছে বিডিআর সদস্য, ভারতীয় কিছু লোকজন জড়িত, বেসামরিক লোক জড়িত, তারাও সরকারি। যারা বিচার করছে তারাও সরকারি, যারা তদন্ত করছে তারাও সরকারি। মিডিয়া ওই মুন্নি শাহ গং এরাও একই সরকারি। আর যারা ভারতের বা কিছু ছিল সব সরকারি। তো এখানে ন্যায় বিচার পাবে কিভাবে? ভাবিরে তো কথাই বলতে পারে নাই, ভয়ে আতঙ্কে। স্বামী মারা গেছে, বাচ্চাদের নিয়ে কেমনে বাঁচবে? কথা বললে এসেছে, সেই সুযোগটা কেন কাজে লাগানো হলো না? কেন না লাগানো হচ্ছে? আপনার লাগানো হচ্ছে। আপনার একটা জিনিস পরিষ্কার করি, ডিফেন্স হোম মিনিস্ট্রি যখন ফেল করে তখন ডিফেন্স মিনিস্ট্রিকে বলা হয় আপনি কাজ করেন। হোম মিনিস্ট্রি ফেল করে নাই বিকজ র্যাবের সদস্যরা কাজ করে নাই, স্পেশালি রেজানুর আর একজন আমার কোর্সমেট, তারা কাজ করে নাই। তারা কথা শুনছেন তারেক সিদ্দিকের, যেটা শোনার কথা না। তারেক সিদ্দিক হলো উপদেষ্টা, নট হোম মিনিস্টারের সদস্য। এই চেইন অফ কমান্ড ব্রেক করার জন্য আমাদের এতগুলি অফিসার মারা গেছে। নাহলে 3 জন অফিসার মারা যাওয়ার কথা, এর বেশি না। বাট এই একটা ভুল করছে হোম মিনিস্টার, অর্থাৎ এই 2টা অফিসার অনৈতিক অফিসার, 2জনই জেনারেল, বাট তাদেরকে পেমেন্ট পাইতে হবে ইনশাল্লাহ। তারপরে হোম মিনিস্টার যখন ফেল করলেন বা করতেছেন, ডিফেন্স মিনিস্টার তো শেখ হাসিনা, উনি তো চান নাই সেনাবাহিনী আক্রমণ করুক। তারপরে বলবো, শেখ হাসিনা এই খুনিদের সাথে দীর্ঘ বৈঠক করছেন। কি মহব্বতের বৈঠক! আমরা জাতি জানতে চাই কি বৈঠক করছেন। ইনশাল্লাহ জাতি জানবে। শেখ হাসিনাকে বেঁধে আনা হবে, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। এমন স্বৈরাচার যে বলতেছিলেন না আরাফাত 5 বছর গুলি করলে গুলি শেষ হবে না। চিন্তা করেন, আমাদের টাকায় গুলি কিনে আমাদের মারে, আমার ধমক দেয় 5 বছর গুলি করলে গুলি শেষ হবে না। তা আবার কি নিরস্ত্রকে মারবে না? যদি সশস্ত্র বাহিনী থাকতাম আমরা, কথা ছিল। কতটা স্বৈরাচারী ফ্যাসিস্ট হইতে পারে হাসিনা সরকার? অন্তত হাসিনাকে তো মহিলা মানুষ, কি বলবো, কিছু লোকের মমি করে রাখা উচিত, যদিও ধর্মে পারমিট করে না, মানে ফেরানোর মতো। অন্তত ধর্মে পারমিট করে না, ধর্মের বাইরে আমি কিছু কথা বলতে পারি না, বাট দে ডিজার্ভ ইট। একটা জাদুঘর মিউজিয়াম থাকবে যেখানে এদের অপকর্মগুলি লেখা থাকবে, পাঠ্যসূচিতে ছাত্রদের পড়ানো হবে, জাতি জানবে, বিশ্ব জানবে, মিডিয়া সিনেমা হবে। 1 টাকা ছবি করছে না বঙ্গবন্ধু নিয়ে, এবং মানে নির্লজ্জ, যেন ওসমানী ছিল, শহীদ জিয়া ঘোষণা দিচ্ছেন, সেক্টর কমান্ডার ছিল, আম জনতা যুদ্ধ করছে, তাদের কোনো খবর নাই, তাজউদ্দিন সাহেবের ভূমিকা নাই, সব বঙ্গবন্ধু। মানে কুকর্ম একটা লোক, তাকে দিয়ে সবকিছু দিয়ে, মানে কিছু বলবো না। এখন শেখ নামটা হয়ে গেছে হলো গিয়ে চোর, আর আওয়ামী হলো গিয়া অভিশপ্ত বলে আমি বিশ্বাস করি। আপনার বিডিআর নিয়ে ইনশাল্লাহ বিচার হবে, আশ্বস্ত থাকেন। আমরা এটা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ, আমাদের ভাবিদের স্বার্থে, দেশের স্বার্থে। বিডিআর সদস্যদের উপর অন্যায় হচ্ছে, এখন নতুন করে আবার ঝামেলা করছে বিডিআর সদস্যদের উপরে। তাদের সেই এক্সপ্লোসিভ মামলা এত বছর পর ঢুকাইছে, এটা উদ্দেশ্য প্রণীত, এটা মানা যাবে না। ইনশাল্লাহ সবাই মাঠে নামবে, তারাও মাঠে নামবে ইনশাল্লাহ। বাট এখন এত মাঠে নামানামে নিয়ে আগে শান্তিপূর্ণভাবে বিচার শুরু হোক। আসলে ভালো উপদেশটা ডক্টর ইউনূসের দরকার, সেই উপদেশটা ভালো আসে নাই, জ্ঞানী লোকজন আসে নাই, এবং সবাই কি বলবো আমি কিছু জানি না, বরং হতাশা থেকে হতাশা। তারপর আমি আশাবাদী, ছাত্ররা আমাদের খুব আশা দেয়।
আমরা বুড়া মানুষ, ছাত্ররা আমাদের আশা দেয়। এই বিপ্লবে একটা ছেলে, একজন ভদ্রলোক ছিলেন বিদেশি, ব্র্যাকের ইউনিভার্সিটির একজন রেজিস্ট্রার, উনি ছাত্রদের সাথে ছিলেন। তাদেরকে আমরা এখানে একটা সেলুট করতে পারি নাই যে আমাদের সাথে ছিলেন। গতকাল বলা হয়েছে উপদেষ্টা নাহিদকে, অন্তত তাকে একটু ধন্যবাদ দাও। ইনশাল্লাহ সবকিছু ঠিক হবে, আমরা নতুন দেশ পাবো। ধন্যবাদ আপা। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে ভারত আসলেও আমাদের কখনোই বন্ধু হবে না। তারা আমাদের বন্ধুর অবস্থা দেখিয়ে, বন্ধুর পোশাক পরে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, আর এবার হয়তোবা সেটা আরও বিষাক্তভাবে করবে। আমরা বাস্তবিক পক্ষে দেখতে পাচ্ছি ভারতের সচিব বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশ তাকে মোটামুটি কড়া কথা ইতিহাসে এই প্রথম বলেছে সব ভারত হজম করেছে। তো ভারতকে আসলে হজম করার মতো হজম করবে না। যদি এটা পাকিস্তান হয়তো, চীন হয়তো হজম করতো, কিন্তু বাংলাদেশ এটা হজম করা তাদের জন্য অনেক কঠিন। কারণ তারা আমাদেরকে ভিন্ন দেশ মনে করে না, তারা মনে করে এটা তাদের একটা প্রদেশ, সেই প্রদেশ মতেই চলছে। এই কারণে তারা আমাদের এই হুমকি দামকিটা তারা সহ্য করবে না। তারা নেক্সটে কোনো ধরনের বড় ধরনের অরাজকতা সৃষ্টির জন্য সব সময় একটা অপতৎপরতা, অপচেষ্টা করে যাবে। এই জন্য এই সরকারের সতর্ক থাকতে হবে। ভারতের এই আগ্রাসনী ভূমিকা, ভারতের এই সমস্ত কুচক্রী মহল থেকে সজাগ থাকতে হবে, যাতে আমাদের দেশ, আমাদের নিরাপত্তা কখনোই বিঘ্ন না ঘটে।